সবাইকে শুভ সকাল। আজকে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের থার্ড লেকচার, সেটি হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। প্রোডাক্টস এন্ড সার্ভিসেস বা প্রোডাক্ট এন্ড সার্ভিস যেটাই বলি না কেন সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব আমরা। তো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা হচ্ছে প্রতীকী ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোতে বিভিন্ন প্রকার লোকজন আসতেছে, তো এই অটোটা হচ্ছে প্রোডাক্ট এবং এই যে লোকজন চড়ে আসতেছে এটা হচ্ছে সার্ভিস। তো আজকে এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব, প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, প্রোডাক্ট কাকে বলছি আমরা? প্রোডাক্টের সংজ্ঞাটা কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি বা সিম্পলিফাই করি, যে প্রোডাক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ট্যানজিবল এন্ড ভিজিবল আউটপুট। ট্যানজিবল কি? এটা ধরা যাবে, ছোঁয়া যাবে। দিস লাইক দিস এন্ড প্রোডাক্ট, ধরা যাচ্ছে, বটল, ওয়াটার বটল। ট্যানজিবল এন্ড ভিজিবল আউটপুট, ভিজিবল আউটপুট অফ প্রোডাকশন সিস্টেম। প্রোডাকশন সিস্টেম আমরা পড়েছি, সেখানে দুটি কথা ছিল যে এখানে প্রোডাক্টও হতে পারে, সার্ভিসও হতে পারে। তো তার ভিতরে প্রোডাক্ট হচ্ছে ট্যানজিবল এন্ড ভিজিবল আউটপুট দ্যাট সার্ভস এ নিড অর স্যাটিসফাই অফ ইউ ওয়ান্ট। এবং শুধু শুধু কোনো ট্যানজিবল জিনিস হলে হবে না, সেই ট্যানজিবল জিনিসটার আমাদের যে ডিমান্ড সেটা ফুলফিল করার চেষ্টা, মানে ক্ষমতা থাকতে হবে। যেমন দিস ওয়াটার বটল which is tangible and visible, and also এটা কি সার্ভ করছে, আমার যে তৃষ্ণা পাচ্ছে এই ডিমান্ডটাকে ফুলফিল করছে। So it's a product, it's a product. Okay, tangible products are often so the easier to market as they can be shown, দেখা যায়, ডেমনস্ট্রেট করা যায়, টাচ করা যায়, ডিসপ্লে করা যায়, easier for audience to understand in terms of value that they are needed. These are এখানে যতগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি, all things are product. So প্রোডাক্টের বৈশিষ্ট্য তাহলে কি? তারা ট্যানজিবল এবং ভিজিবল। ঠিক আছে, ওকে। সো প্রোডাকশনের ফলে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তাহলে সার্ভিস কোনটা? দেখো তো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে দুজন মানুষ কার ওয়াশ করছে। তো এই কার ওয়াশটাকে মানে কিভাবে, এটি কি বোঝানোর কোনো উপায় আছে? কার ওয়াশ করলে গাড়ি পরিষ্কার হবে, এই তো, এছাড়া তো কোনো উপায় নেই। বা একজন নার্স যে সেবা দিচ্ছে, তার সেবাটাকে কি দেখানোর উপায় আছে, প্রেজেন্ট করার উপায় আছে? কথা বলো না, যাচ্ছে না। সো এ সার্ভিস ইজ এ ট্রানজাকশন, দিস এন্ড ট্রানজাকশনের কথা বলছে কি, ইন হুইচ নো ফিজিক্যাল গুডস আর ট্রান্সফার্ড ফ্রম সেলার টু দা বায়ার। কোনো ফিজিক্যাল গুডস কিন্তু সেলার টু বায়ার হচ্ছে না। The benefits of such service to help the demonstrated by the buyer willingness to make the exchange. কি, যে বায়ারের ইচ্ছা যদি থাকে, তাহলে মনে করো তুমি তোমার বাসায় তোমার ফাদার মাদার বা মনে করো কেউ অসুস্থ, তার জন্য তুমি, মানে ধরে নেই সবাই সুস্থ আছে, অসুস্থ বলা তো ঠিক হবে না, তো তার জন্য তুমি একজন নার্সকে হায়ার করছো। বা তোমার সম্প্রতি একটা নতুন বেবি হয়েছে, যার জন্য তুমি একটা নার্সকে হায়ার করছো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হায়ার করছো তুমি কিসের বিনিময়ে? সে তোমার বেবির দেখাশোনা করবে এবং তুমি তাকে টাকা দিবে তার বিনিময়ে। সে যে তোমার বেবির দেখাশোনা করছে, এটাকে আমরা সার্ভিস বলি, ইটস নট এ প্রোডাক্ট। তো এখানে ট্রানজাকশনটা হবে, ট্রানজাকশনটা মানির হচ্ছে, ঠিক আছে, সো সেবার হচ্ছে, বাট এখানে কোনো ফিজিক্যাল গুডস কিন্তু হচ্ছে না। So service are non-physical, intangible parts of our economy and offs to goods which are can touch or handle. এবং টাচ অথবা হ্যান্ডেল করা যাচ্ছে না। A services generally implies on act or non-material good provided by a company, individual. Some common services যেমন আমরা যদি দেখি, গভর্নমেন্টের লোকজন সার্ভিস রয়েছে, চাইল্ড কেয়ার, কিন্ডারগার্টেন, বেবি সিটিং, ক্লিনিং এন্ড মেইনটেনেন্স, গার্ডেনার্স, অফিস ক্লিনার, কার ওয়াশ, consulting, financial and business advisor, education and training, private school, colleges, entertainment, financial services, bank, insurance, real estate. এই সবই কিন্তু হচ্ছে সার্ভিস, ইনট্যানজিবল থিংস। ওকে, একজন নার্সের, একজন ব্যাংকারের সেবা তো তুমি বাজারে বিক্রি করতে পারবে না। মানে বিক্রি করা যাবে, তার বিনিময়ে সে টাকা নিচ্ছে, তার মানে সে সেবা বিক্রি করছে। অবশ্যই প্রোডাক্ট যেটা তার ভ্যালু, মানে গুডস যেটা উৎপন্ন হচ্ছে তার ভ্যালু আছে, তো সেটি প্রোডাক্ট হতে পারে বা সার্ভিস হতে পারে, ঠিক আছে, বাট সেটিকে কিন্তু কোনোভাবে আমরা
ফিজিক্যাল গুডস বলতে পারি না, বাট সেটি কিন্তু দেখা যাচ্ছে না, বা টাচ দেখা গেল, দেখা যাচ্ছে যে নার্স কাজ করছে, বাট কাজ তো অন্য থিং, বাট সে যে সেবাটা দিচ্ছে এটি ফিজিক্যাল গুডস না, এটি কিন্তু টাচ করতে আমরা পারছি না, ট্যানজিবল না। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট এন্ড সার্ভিসেস. So another example, healthcare, personal, marketing, telecommunications, hotel. So there is example of customer care. এই কাস্টমার কেয়ারে কিন্তু যে সেবাটা সেটা সার্ভিস। তো এখানে পিওর সার্ভিসের কথা যদি আমরা বলি, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন টিচিং, হাউস ক্লিনিং, প্লাম্বিং, রিপেয়ার, রেস্টুরেন্ট, মেড টু মেজার ক্লোদিং, নিউ কার রেডিও, দিস আর দ্য সার্ভিস। গুডস যেগুলো কোনগুলো, যেমন এই যে ব্যাডমিন্টন খেলছে এটা কিন্তু সার্ভিস, বাট যেটা দিয়ে খেলছে মোবাইল মেইনটেনেন্স, ঠিক আছে, এটা হচ্ছে গুডস, এবং যেটা করছে সেটা হচ্ছে সার্ভিস। ওকে, সো the basic difference between product and services. চলো আরেকটু ক্লিয়ার হয়ে নেই। Product is a tangible, it is physical, and it can be held, seen, and movable. A service is intangible, cannot be felt or not touched. Product value is derived by the customer. Value of service is offered by the service provider. Okay, যে এখানে যাব, তুমি একটা ড্রাইভার ভাড়া করতেছো যে আমাকে বরিশাল নিয়ে যেতে হবে আবার আনতে হবে, আপনি কত নেবেন? সো ড্রাইভার কিন্তু তোমাকে অফার করবে, বা ড্রাইভার সম্মত হলে কিন্তু তুমি যেতে পারছো। কাস্টমার কেয়ার প্রোডাক্ট ইজ অফ দ্য প্রোডাক্ট ইজ লিমিটেড। অন্যদিকে কাস্টমার কেয়ার আর ক্রিটিক্যাল কম্পোনেন্ট দ্য মার্কেটিং সার্ভিসেস, দিস হ্যাভ নো লিমিট, চলছে। A production can be stored for future use. A service is perishable and cannot be stored for, এটা আমরা স্টোর করতে পারবো না কখনোই। A product can be owned. A service cannot be owned by the customer once payment has been made. এটা প্রোডাক্ট বলা হচ্ছে ক্যান বি ওনড, যে কেয়াবল সাবান, হ্যাঁ, but a service cannot be owned by the consumer once payment has been made. কার এটা? The quality of the product is depend in nature. The quality of service depend on the service provider who shapes it. প্রোডাক্টের কোয়ালিটি কি, যে আগে কেয়াবল সাবান প্রচন্ড চলতো, কেয়া কসমেটিক, তো এখন কিন্তু চলে না, বা এখন আবার হয়তো ঘুরে দাঁড়াচ্ছে। সেটি ডিপেন্ড করছে তার প্রোডাক্টের কোয়ালিটির উপর, যে না এদের সাবানগুলো খুব সুন্দর হয়। বাট ইন কেস অফ দ্য কোয়ালিটি, সো সার্ভিস ডিপেন্ডস অন দ্য সার্ভিস প্রোভাইডার। একই কোম্পানির হতে পারে, বাট মনে করো তোমাকে একজন সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে, সে যদি ভালো সার্ভিস দেয় তাহলে তুমি ওটাকে মনে করবা যে ভালো, বাট ইট ইজ ভেরি করবে। তাহলে যে সার্ভিস প্রোভাইড করছে তোমাকে তার কাছে কিন্তু এটা ভেরি করছে। ওকে, সো প্রোডাক্ট বা কোম্পানি সম্পর্কে অ্যাকচুয়াল ধারণা কিন্তু তুমি পাচ্ছ না। প্রোডাক্ট ক্যান বি টার্ন ইনটু দ্য সেলার, সার্ভিস ক্যান নট বি রিটার্ন ইনটু দ্য সেলার। এটা প্রোডাক্ট মন চাইলে তুমি সেল রিটার্ন করে দিবা, বাট সার্ভিস কি তুমি একবার সেবা নেওয়ার পর সেটা রিটার্ন করা সম্ভব? The billing process of service is once of the transaction. The billing process can be continuous from the subscription of service rendered. It is continuous হতে পারে. It is easy to compare quality products. It is difficult to compare with the quality service offered. তারা যদি বলে আমাদের এখানে 5 তারকা হোটেল এই মানে কিভাবে বুঝবো, বা আমাদের স্পাতে আসেন, জিমে আসেন, এখানে এই সুবিধা দেওয়া হয়, বাট সেটা কিভাবে বুঝবো? যতক্ষণ পর্যন্ত আমরা না নিচ্ছি বা কম্পেয়ার না করছি ততক্ষণ পর্যন্ত কি বোঝা যাবে না যে ওই হোটেলের খাবারটা এটার থেকে ভালো। কিভাবে বুঝবো? খাওয়ার পরেই কিন্তু বুঝতে হবে। সো বাট ইন কেস অফ প্রোডাক্ট ইউ ক্যান কম্পেয়ার, ফিজিক্যালি দেখেই কিন্তু কম্পেয়ার করা যায় অনেক কিছু। Product can be quantified numerically and service can't be quantified in terms of number. কতগুলো সার্ভিস এটা তো বলা যায়, এটা হয়তো ডে হিসেবে বা আওয়ার হিসেবে আমরা কাউন্ট করে থাকি, বাট ইন কেস অফ প্রোডাক্ট উই ক্যান নিউমেরিক্যালি কাউন্ট করতে পারি 1 2 3 4 ইত্যাদি। সো এই হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিসের ভিতরে পার্থক্য আমরা যদি দেখে থাকি। নাও যেহেতু প্রোডাক্ট এন্ড সার্ভিস দুটোই উৎপন্ন হচ্ছে অপারেশনের ফলে, ফ্যাক্টরিতে অথবা যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, তো তাহলে সেটার প্রোডাক্ট এবং সার্ভিসের তো এক্সচেঞ্জ করতে হবে। প্রোডাক্ট এবং সার্ভিসের এক্সচেঞ্জ যদি না করি তাহলে তো হবে না। দুটোই কিন্তু আমাদের ডিমান্ডকে ফুলফিল করছে, যেমন দুটোই কিন্তু আমাদের ডিমান্ডকে ফুলফিল করছে। সার্ভিসেরও আমাদের যে সার্ভিস দ্বারাও যেমন আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে, প্রোডাক্ট দ্বারাও কিন্তু সেভাবে ডিমান্ড ফুলফিল হচ্ছে। সো তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে বৈশ্বিক ইন্টারচেঞ্জ বা
আমার প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা আমি অন্যজনের কাছে বেচবো, তাই না? সেজন্য আমাদের যেটা করতে হয় বিজনেস, তো নানা প্রকার বিজনেস রয়েছে। এখানে বলা হচ্ছে যে পারচেসিং প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, there are basically three types of selling trade. যদি দেখি, first of all, business to business, B2B, business to consumer, B2C, and consumer to consumer. তো এই বিজনেসের প্রকারভেদ বা পারচেসের প্রকারভেদের কথা যদি আমরা বলি, প্রথমে আসতেছে যে বিজনেস টু বিজনেস। বলা হচ্ছে a purchaser, buyer or procurement specialist is employed to company negotiate the best deal with the company supplier. অর্থাৎ বড় বড় দুটো কোম্পানি যখন একত্রিত হয়ে, যেমন আমাদের বাংলাদেশে যে সমস্ত বাইং হাউস রয়েছে বা বাংলাদেশে যে সমস্ত ফ্যাক্টরি গুলো রয়েছে, তাদের কাছ থেকে যখন H&M, যারা এই ধরনের বায়ার গুলো বা পণ্যের আদান প্রদান হয়, তখন সেটি বিজনেস টু বিজনেস। বিজনেস টু কনজিউমার, যখন এই যে বিজনেস টু কনজিউমার কিভাবে হচ্ছে, এই প্রোডাক্ট গুলো যখন কনজিউমারে যারা সেল করছে বিভিন্ন শোরুম, সেটাকে আমরা কনজিউমার বিজনেস টু কনজিউমার করতে পারি। বলা হচ্ছে শপ অর অনলাইন স্টোর সেলস দেয়ার গুড টু ইন্ডিভিজুয়াল কাস্টমার। মনে করো পাইকারি যেটা, সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, ঠিক আছে। তারপর খুচরা যেটা, সেটাকে আমরা বলতেছি বিজনেস টু কনজিউমার। অর্থাৎ ওই যে বিজনেস, যে মনে করো তোমার এলাকার একটা বড় দোকান, সে ঢাকা থেকে জিনিস নিয়ে যাচ্ছে, যার কাছ থেকে জিনিস নিচ্ছে অর্থাৎ যে বেচতেছে এবং যে নিয়ে যাচ্ছে, দুটোই কিন্তু বড়, তাহলে তো এটা বিজনেস টু বিজনেস। ওকে, তারপরে সেটি তোমার শহর, বিভাগীয় শহরে গেল, যাওয়ার পর সেটা সেই বিজনেসম্যান কি করছে, সেই মনে করো গার্মেন্টস ওয়ালা কি করছে, লোকাল পিপলের কাছে বেচতেছে, সেটি হচ্ছে বিজনেস টু কনজিউমার। থার্ড যেটি, সেটি হচ্ছে যে কনজিউমার টু কনজিউমার। এটি কিরকম, যেমন আমার একটা হুন্ডা আছে, আমি হুন্ডা কিনেছি বাট এখন চালাইতে ইচ্ছে করছে না, বেচে দিব। সেজন্য আমি কি করছি, অনলাইনে অ্যাড দিলাম, অথবা আরেকজন কাস্টমার যে তার কাছে সরাসরি বিক্রি করছি, কিন্তু সেটাকে আমরা বলতেছি কনজিউমার টু কনজিউমার বা কাস্টমার টু কাস্টমার বিজনেস বা পারচেস। Individual people sell their individual through the classified advertisement in newspaper, other means of advertising. As more people use the internet daily basis, হলো ইম্পর্টেন্স। যেমন আমাদের এখানে নানা প্রকার মিডিয়া কিন্তু হয়েছে এই ধরনের পারচেসের জন্য, সেগুলো যেমন হচ্ছে যে ইবে, OLX, বিক্রয়.com and so on। ওই যে কি একটা অ্যাড ছিল না আগে, যে OLX বেচে দিন, লাইক। সো এটা কিন্তু কি হচ্ছে, কনজিউমার টু কনজিউমার বা কাস্টমার টু কাস্টমার। সো আমাদের তিন ধরনের এখানে বিজনেস পলিসি থাকলো, আমরা দেখলাম। সো একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, সেকেন্ড হচ্ছে বিজনেস টু কনজিউমার, এবং থার্ড হচ্ছে কনজিউমার টু কনজিউমার। খুবই সহজ। নাও এবার আমার এই যে বিজনেসটা কিরকম হবে, সেটি ডিপেন্ড করছে প্রোডাক্ট লাইফ সাইকেলের উপর। অর্থাৎ একটি প্রোডাক্টের কিরকম গুণগত মান, সবকিছু ঠিকঠাক থাকলে প্রোডাক্টটা ভালো চলবে। তো এই যখন ভালো চলবে বা চলবে না, কতটুকু উৎপাদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো, সমস্ত কিছু কিন্তু প্রোডাক্ট লাইফ সাইকেলের উপর ডিপেন্ড করে। বা একটা প্রোডাক্টের ফিনোমিনা যদি আমরা ধরি, কেয়া কসমেটিক্স এর কথাই যদি আমরা ধরি, 2000 সালের দিকে এটা ভালো চলতো, তারপর আস্তে আস্তে ডিক্লাইন করেছে। সো এক এক সময় বাজারে কিন্তু এক একটা প্রোডাক্ট খুব ভালো চলে, তোমরা লক্ষ্য করলে দেখবা। কিন্তু একটা সময়, সময়ের পরিবর্তনে সেই প্রোডাক্টগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়, বা সেই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। তো সেটিকেই প্রোডাক্ট লাইফ সাইকেল আমরা বলছি। অর্থাৎ একটা প্রোডাক্ট বিগিনিং থেকে শুরু করে, অর্থাৎ একজন ডিজাইন করলো, সেটা থেকে শুরু করে মার্কেটে আসলো, মার্কেটে পরিচিত হলো, মার্কেটে বেচা বিক্রি হলো, তারপর আস্তে আস্তে সেটির আর ডিমান্ড থাকলো না, তারপর সেটি একসময় আস্তে আস্তে হারিয়ে গেল বা বন্ধ হয়ে গেল। এই যে ফুল চক্রটা, এই ফুল চক্রটাকে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল বা পিএলসি বলছি, ঠিক আছে। তো চলো, একটি প্রোডাক্টের প্রোডাক্ট লাইফ সাইকেল কি বলা হচ্ছে, যে প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ বিজনেস অ্যানালাইসিস দ্যাট অ্যাটেম্পটস টু আইডেন্টিফাই এ সেট অফ কমন স্টেজেস in the life of commercial products. In the other words, the product life cycle is used to map the lifespan of the product. Lifespan of the product such the stages through which the product goes during its lifespan. অর্থাৎ কিভাবে তার চলবে। The product life cycle is a process product goes through from when it is first introduced into the market until the decline and doom of the market. The cycle has 4 stages: introduction, growth, maturity, and decline. While some products may still prolong maturity state, all products eventually phase out the market, and due to the several factors including saturation, increased competition, decreased demand, and etc. So product life cycle বলতে সেটি বোঝাচ্ছে, এখানে আমরা চারটি ভাগে ভাগ করছি তার স্টেজ গুলাকে। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন স্টেজ, সেকেন্ড ইজ গ্রোথ স্টেজ, এন্ড থার্ড ম্যাচুরিটি স্টেজ, এন্ড ফোর্থ ডিক্লাইন স্টেজ।
ওই যে বললাম একটা প্রোডাক্ট মার্কেটে যখন আসবে সেই মার্কেটে আসা থেকে শুরু করে সেটি পর্যন্ত হয়ে যাবে, বাজার থেকে হারিয়ে যাবে, এই পুরো সময়টা কিভাবে কি হচ্ছে পুরো সময়টাকে আমরা বলতেছি প্রোডাক্ট লাইফ সাইকেল। তো এটিকে আমরা 4টি ভাগে ভাগ করছি, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন। তো চলো বিস্তারিত জানা যাক এগুলো সম্পর্কে। এখানে কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে আমাদের জন্য, যে একটা প্রোডাক্ট যখন শুরুতে আসে ইন্ট্রোডাকশন, তারপর সেটি আস্তে আস্তে গ্রোথে যায়, মানুষের ডিমান্ড বাড়ে, পরিচিত হয়, তারপর আস্তে আস্তে গ্রোথ থেকে ডিক্লাইন করে। তোমরা লক্ষ্য করলে হয়তো দেখবা যে বিভিন্ন কোম্পানি আসতো স্কুল কলেজগুলোতে, ফেয়ার এন্ড লাভলি এ ধরনের নতুন নতুন কোম্পানি, যারা ফ্রি ক্রিম দিত, ফ্রি পেস্ট দিত বা ফ্রি বিস্কিট খাওয়াতো না। কারণ কি? কারণটা হচ্ছে তারা একটা নতুন প্রোডাক্ট বাজারে এনেছে, সেটির অ্যাডভার্টাইজমেন্ট করছে। সেই নতুন প্রোডাক্টটা যদি মানুষ না খায় তাহলে সেটি ভালো নাকি মন্দ বা এটা কেনা যাবে কিনা সেই সম্পর্কে তো বলতে পারবে না। সেই জন্য কিন্তু এটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। ঠিক আছে? তো প্রথমের দিকে একটা প্রোডাক্ট বাজারে আনতে গেলে তার কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তার জন্য খরচ হবে। প্রথমের দিকে কিন্তু হবে না, লাভ হবে না। এখানে লাল এবং নীল দুটো কালারের একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। দেখো, লাল কালারটা হচ্ছে যে প্রফিট। তুমি যখন একটা প্রোডাক্টের পরিকল্পনা করছো, সেটাও কিন্তু খরচ। আস্তে আস্তে সেটাকে বাস্তবায়ন করছো, মার্কেটে নতুন আনতেছো। মার্কেটে নতুন আনলে তোমাকে নানা প্রকার অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে, ফ্রি প্রোডাক্ট দিতে হচ্ছে, স্যাম্পল দিতে হচ্ছে, ফলে সেটি কিন্তু তোমার ইন্ট্রোডাকশন স্টেজে, ঠিক আছে, খরচ বেশি হচ্ছে, লাভ কিন্তু হচ্ছে না, ফ্রি দিচ্ছ না তুমি প্রোডাক্ট। পরে সেটা আস্তে আস্তে যখন মার্কেটে জানাজানি হলো, মানুষজন ভালো বললো, তারপর সেটি একটা সময় বেচা বিক্রি হবে, এবং এর পরবর্তীতে চলতে চলতে সার্টেন টাইম পর দেখা যাবে যে সেটার আরেকটা বিকল্প বাজারে চলে এসেছে, মানুষ তখন সেটার দিকে ঝুঁকছে। ঠিক আছে? যেমন হ্যারিকেন। আগে আমাদের হ্যারিকেন ছিল গ্রাম বাংলায়, যখন হ্যারিকেন প্রথম কুপি ছিল, কুপি ল্যাম্প, তো সেই ল্যাম্প আস্তে আস্তে বাতাসে নিভে যায় ইত্যাদি, এটার বিকল্প তখন বেরোলো কি? হ্যারিকেন। চমৎকার কাচের গিয়ে বয়াম দিয়ে ঘেরা, চারপাশে সুন্দর আলো দিচ্ছে, এইটা তাহলে কি মানুষকে দেখানো হলো যে এটা হারিকেন, এভাবে চলে। এরপর সেটার গ্রোথ হলো সেটা। এখন কালের পরিক্রমায় হারিকেন কিন্তু হারিয়ে গেছে বিদ্যুৎ আসার কারণে। আছে হারিকেন বাসায়? হয়তো তুলে রাখা আছে, বাট এখন কিন্তু আমরা ব্যবহার করি। ইটস অ্যান এক্সাম্পল অফ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। চলো, সো ইন্ট্রোডাকশন স্টেজ অর পিএলসি, প্রোডাকশন প্ল্যানের লাইফ সাইকেলের যদি ইন্ট্রোডাকশন স্টেজে আমরা আসি, এখানে আমরা কি বলছি? বলা হচ্ছে once the product has been developed, মনে করো তোমরা দুই বন্ধু মিলে একটা প্রোডাক্ট ডেভেলপ করার চেষ্টা করছো বা করলা, and the first stage to introduction stage, প্রথম কাজটাই হচ্ছে introduction করা, বাজারে মার্কেটে introduction করা। In this stage the product is being released into the market. When a new product is released, it is often a high stake in the time product life cycle, and although that's not necessary to make the breakthrough eventual success. During the introduction stage, market and promotion are at high end. The company often invest most promoting and product and getting in the hands of the consumer. ওই যে বললাম ফ্রি দেয়, বিভিন্ন প্রকার অ্যাডভার্টাইজমেন্ট করে, তারপর টিভিতে বিজ্ঞাপন আসে। এই যে নগদের তো কয়েকদিন আগে আমরা বিজ্ঞাপন দেখলাম যে কি নতে নাকি নতে নগদে বেশি লাভ, লাইক লাইক ইত্যাদি ইত্যাদি। সো সবাই কিন্তু ইন্ট্রোডাকশনের জন্য প্রচুর পরিমাণে ক্যাম্পেইন করে, প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করে, স্পন্সর করে। আমরা যেখানে বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সরের জন্য যাই, তারা কিন্তু স্পন্সর করে। তোমাকে কেন টাকা দিবে? বিকজ অফ তার প্রোডাক্ট বা তার লোগো সম্পর্কে তুমি সেখানে বলছো, তাতে করে কি হবে? তার প্রোডাক্টের প্রচারণা হবে। সো in this stage that the company is the first able to get sense how consumer response of the product, if they like it, how to successful, and however it is also often a heavy spending period of the company, and no guarantee the product will be pay itself through sales. এবং ইন্ট্রোডাকশন স্টেজে কিন্তু বোঝা যাবে না, বা এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই যে প্রোডাক্টটা চলবে কি চলবে না, বাট ইন্ট্রোডাকশন স্টেজের বায়ার বিহেভিয়ার অর্থাৎ কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ প্রোডাক্টটা আমার মার্কেটে চলবে কি চলবে না। Costs are generally very high and there is typically little competition. The principal goal of the introduction is to build demand for the product and get into the hands of the consumer, hoping the latter cash in the growing popularity. তো বাজারে তুমি মনে করো একটা ড্রিঙ্কস আনতে চাচ্ছ, নর্দার্ন বেভারেজ লিমিটেড। তো বাজারে তো এমনিতেই অনেকগুলো ড্রিঙ্কস আছে,
তাহলে এই নর্দার্ন বেভারেজের ড্রিঙ্কসটা কেন খাবে? তো নর্দার্ন বেভারেজের কথা বাদ দেই, কিছুদিন আগে ওই যে কি স্প্রাইট বা না, এই যে কিছু নতুন ড্রিঙ্কস এর কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হতো, তারা কিন্তু ফ্রি খাওয়াই বেড়াইতো মানুষকে, ঠিক আছে? সো তোমাকে প্রোডাক্টটা ইন্ট্রোডাকশন স্টেজে সেম প্রাইস অথবা বিলো ওদের থেকে কম দামে রাখতে হচ্ছে এবং মানুষকে ফ্রি খাওয়াতে হচ্ছে, ক্যাম্পেইন করতে হচ্ছে। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন স্টেজ, মার্কেটে পরিচিতি হবে। তো মার্কেটে পরিচিতির জন্য যত প্রকার বের করা যায় বা পদ্ধতি অনুসরণ করা যায় সেটি করা হয়ে থাকে। সো দিস ইজ ইন্ট্রোডাকশন স্টেজ। এখানে কি হয়? সেলস এখানে তো বিক্রি হয় না, ইন্ট্রোডাকশন স্টেজে হয় বা গল্প। কস্ট, হাই কস্ট পার কাস্টমার, কারণ অনেক সময় ফ্রি দিতে হয়, কমে দিতে হয়, প্রফিটস তো হবেই না, নেগেটিভ। কিভাবে হবে? যে মূল্য তার থেকেও তো কম দামে বিক্রি করতে হচ্ছে বা ফ্রি দিতে হচ্ছে। মার্কেট অবজেক্টিভস, ক্রিয়েট প্রোডাক্ট অ্যাওয়ারনেস এন্ড ট্রায়াল। এটা মার্কেটে মনে করে ট্রায়াল চলছে। প্রোডাক্ট, অফার এ বেসিক প্রোডাক্ট, প্রাইস, ইউজ কস্ট প্লাস ডিস্ট্রিবিউশন, বুইল্ড সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। সবখানে তো আর দিয়ে হবে না। অ্যাডভার্টাইজিং বলা হচ্ছে বুইল্ড প্রোডাক্ট অ্যাওয়ারনেস এবং আর্লি অ্যাডপ্টার্স এন্ড দ্য ডিলার্স এর মধ্যে অ্যাডভার্টাইজ করা হয়। বাজারে দোকানে গেলে অনেক সময় দোকানদার নতুন প্রোডাক্ট ধরাই দেয়, বা ওষুধ বেচারাও নতুন জিনিস ওষুধ ধরে, একই জিনিস, এটা খান দেখি। বা সাবান নিতে গেলে যে এটা নতুন আসছে এই সাবান, বা বিস্কিট কিনতে গেলে এটা নতুন, এটা খান। তার মানে কি? এই যে কনজিউমারের যে রিটেইলার তাদের পর্যন্ত কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। সো দিস ইজ ইন্ট্রোডাকশন, হোপ অল অফ ইউ ক্লিয়ার। আর নেক্সট ইজ দ্য গ্রোথ। যখন ইন্ট্রোডাকশন হয়ে গেল, মানুষ পজিটিভ রেসপন্স করছে, তখন আস্তে আস্তে কিন্তু এটার ডিমান্ড বাড়ছে, মানুষ কেনার চেষ্টা করছে। সো ইন দিস কেস যদি আমরা বলি যে গ্রোথ, বাই দ্য গ্রোথ স্টেজ দ্য কনজিউমার অলরেডি টেকিং দ্য প্রোডাক্ট অ্যান্ড ইনক্রিজিং বাইং ইট। মনে করো যে তোমার প্রোডাক্ট ভালো, সেটা তুমি ট্রাস্ট করাতে পেরেছো এবং তারা কেনা শুরু করছে। এন্ড দ্য প্রোডাক্ট কনসেপ্ট ইজ প্রুভেন ইন বিকামিং মোর পপুলার এন্ড সেলস আর ইনক্রিজিং। other companies become aware about the product and space in the market। তুমি কিন্তু যখন এটি বাড়া শুরু করছে, অন্যান্য কোম্পানি মনে করো মার্কেটে যে সমস্ত লিডিং কোম্পানিগুলা, কোকা কোলা, স্প্রাইট, 7 আপ, মোজো, এরা কিন্তু অলরেডি মার্কেটে আছেই। যখন তোমার একটা নতুন ড্রিঙ্কস এসে বাজারে দখল করবে বা পপুলারিটি বাড়বে, তখন কিন্তু তারা চিন্তা করবে এবং তোমার থেকে কম দামে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু টিকে থাকা একটু কঠিন। Which is beginning to draw the attention, increasingly pulling the revenue. If the competition for the product is especially high, the company still heavily invest the advertising and promotion product based the competitors. As a result, the product growing, the market itself expand, the product is growth. Typically, we can improve the function of the feature. তাহলে কি হচ্ছে? তোমার যখন গ্রোথ হচ্ছে, মানুষ যখন বেশি বেশি কিনতেছে, তার মানে কিন্তু এই নয় যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিতে হবে। বাটা সেই কবেকার কোম্পানি, এখন কি অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছে? অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দেয়নি। তার সাথে কিন্তু আরো অনেক কম্পিটিটর রয়েছে, সেদের সাথে টিকতে গেলে এবং সমসাময়িক তুমি নতুন ভাবে উঠতেছো, মার্কেটে জায়গা দখল করে নিচ্ছ, মার্কেট তো আর এক্সপান্ড হচ্ছে না ওই মার্কেটের ভিতরে, তাহলে বাকিগুলোর মার্কেট সংকুচিত হচ্ছে। সো তোমার গ্রোথ স্টেজে যেমন প্রোডাক্ট চলছে, প্রোডাক্টের ভ্যালু বাড়াতে হবে, মান মানে টাকা কমাতে হবে, অন্যান্যগুলোর জন্য টিকে থাকতে হবে। বলা হচ্ছে as the market expand, more competition often drives price down the market specific product competitive, and however sales usually increasing the volume and generating revenue. Market in the stage aim to increase the product share. এই গ্রোথ স্টেজে মার্কেটের এই গ্রোথ স্টেজের উদ্দেশ্যই হচ্ছে আমার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলো আমি শেয়ার করব, অর্থাৎ আমি কত বিস্তৃত ছড়িয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমার গ্রোথ। মানুষ যত বেশি নিবে, তাহলে ছড়িয়ে না দিলে তো নিবে না, ঠিক আছে? সেটাই হলো গ্রোথ। বাট ইন দিস কেস উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, কি কি সম্পর্কে থিঙ্ক করতে হবে, যে আমাদের যারা কম্পিটিটর রয়েছে তারা কি কি করতে পারে। তাদের মার্কেট আমি দখল করছি, তারা দাম কমিয়ে দিতে পারে, আমারও তাহলে দাম কমাতে হবে, আবার বেশি দাম কমালে আমি লসে পড়ে যাব, ইত্যাদি অনেক প্রকার পলিসি থাকে। সো দিস ইজ দ্য গ্রোথ স্টেজ। এন্ড নেক্সট স্টেজ, এখানে যদি বৈশিষ্ট্যগুলো দেখি, বলা হচ্ছে যে সেলস, যেটা কি বলা হয়, র্যাপিডলি রাইজিং সেলস বাড়া শুরু করে। কস্ট, এভারেজ কস্ট পার কনজিউমার বা কাস্টমার যখন কেনা শুরু হয়। প্রফিটস, রাইজিং প্রফিট অল্প অল্প হওয়া শুরু করে। মার্কেটিং অবজেক্টিভস, ম্যাক্সিমাম দ্য মার্কেট শেয়ার, অর্থাৎ পুরো চারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। লাইক প্রোডাক্ট বলা হচ্ছে অফার প্রোডাক্ট এক্সটেনশন, সার্ভিস এন্ড ওয়ারেন্টি। প্রাইস টু দ্য পেনিট্রেট টু মার্কেট, যদি 2-1 টাকা তোমার কম রাখতে হয়,
বা ছাড় দিতে হয়, তাহলেও কিন্তু তোমার মার্কেটে ছাড় দিতে হবে, দিয়ে মার্কেটে প্রবেশ করতে হবে। বাঙালিরা কি চা খাওয়া, বাঙালিরা কি শিখছে? বাঙালিদের তো চা খাওয়া শেখানো হয়েছে, তারপর না এখন বাঙালিরা চা খায়। সো মার্কেট পেনিট্রেট করতে হলে প্রথমে যে ফ্রি খাওয়াইছে, তারপর যখন নেশা হয়েছে তখন এখন তো টাকা দিয়ে হলেও খেতে ইচ্ছে করছে, বিষয়টা কিন্তু সেরকম। সো পেনিট্রেট করার জন্য মার্কেটে প্রাইস কমায় রাখতে হবে। ডিস্ট্রিবিউশন, বুইল্ড দ্য ইনভেস্টমেন্ট ইজ দ্য ডিস্ট্রিবিউশন, এন্ড অ্যাডভার্টাইজিং তো করতে হবে মার্কেট এর জন্য। ওকে, এই হলো আমাদের সেকেন্ড স্টেজের বৈশিষ্ট্য সমূহ। থার্ড স্টেজ যদি আমরা বলি ম্যাচুরিটি, ধরে নিলাম তোমার প্রোডাক্ট চড়াই উতরাই পার হয়ে ম্যাচুরিটি স্টেজে চলে গেছে। ম্যাচুরিটি স্টেজে কি বলা হচ্ছে, হয় না প্রোডাক্ট reaches the maturity, its sales tend to show even or stop and signaling the largely saturated market. মনে করো সবখানে সারা বাংলাদেশে তোমার সবকিছু ছড়াই গেছে। At this point, sales can be even start or drop, and pricing at the stage can tend to get competitive, signaling margin sinking, price begin failure, and weight of the outside pressure. মনে করো ম্যাচুরিটি স্টেজে যেমন তোমার বাড়বে, প্রোডাক্টের সেল বাড়বে, একইভাবে তোমার প্রেসারও বাড়বে, কারণ তোমার সাথে যারা কম্পিটিটর তারা কিন্তু চুপ করে থাকবে না, দে উইল অ্যাডপ্ট ডিফারেন্ট পলিসিস। হ্যাঁ, সো মার্কেট এট দ্য পয়েন্ট ইজ টার্গেটেড and fending of the competition, companies will often develop new or altered products to the reach different market segment. বলা হচ্ছে given highly saturated market, this topically maturity stage product less successful and competitors and push the competition can shake out point. In this stage, saturation is display sales volume maximum and company often begin the innovation maintain. অর্থাৎ টিকে থাকার জন্য তোমাকে ম্যাচুরিটি স্টেজে নানা প্রকার করতে হচ্ছে, যে তোমাকে মার্কেট তো ধরে রাখতে হবে, ঠিক আছে। সো ম্যাচুরিটি স্টেজ মে বি দ্য লাস্ট এবং লং টাইম, শর্ট টাইম ডিপেন্ডিং প্রোডাক্ট ফর। দেখো এইখানে এটা যত মানে এই যে ম্যাচুরিটি স্টেজটা যত এক্সপান্ড হবে তোমার বেনিফিট কিন্তু তত বেশি হবে, কিন্তু কারণ হচ্ছে এখানে কিন্তু তখন তোমার আর এত অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে না। যেমন বাটা, এখন কিন্তু আর এত অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না, হ্যাঁ হয়, বাট সবাই এর প্রতি কিন্তু একটা ট্রাস্টেড হয়ে গেছে, ঠিক আছে। বাটা কিন্তু এখন ম্যাচুরিটি স্টেজে আছে, বাট এখন বাজারের যে সমস্ত নতুন নতুন আপডেটেড ডিজাইন আসতেছে, আপডেটেড প্রোডাক্ট আসতেছে, তার কোয়ালিটির সাথে যদি বাটার কোয়ালিটি না মেলে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু বাটা আস্তে আস্তে। সো ম্যাচুরিটি স্টেজে নানা প্রকার পলিসি অবলম্বন করে প্রাইস, পারিপার্শ্বিক অবস্থা, আধুনিক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সবগুলো কনসিডার করে কিন্তু তোমাকে টিকে থাকতে হবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ম্যাচুরিটি স্টেজ, সবচেয়ে বড় পর্যায়ে বা টাইম এখানে কাটানো হয়। এখানে কি সেলসটা পিক সবচেয়ে বেশি, লো কস্ট পার কাস্টমার, পিক বেশি, কাস্টমার বেশি হলে তো হবেই, হাই প্রফিট বেশি হবে। And secondly, যদি বলি মার্কেটিং ম্যাক্সিমাম দ্য প্রফিট while defending the market share, product diversity, brand and models, price to best competitors, build more intensive। ওই যে নতুন পরে 2 দিন পর আরেকটা চিপস আসে না, এবার মোর স্পাইসি, আরেকটু বেশি ঝাল দিয়ে নতুন ভাবে, হ্যাঁ, যে আবার ওই যে অনেক সময় বলে যে এবার নতুন মোরকে, লাইক দিস আর দ্য পলিসি এখানে টিকে থাকার, ঠিক আছে। ওকে, এটা গেল ম্যাচুরিটি স্টেজ। এই ম্যাচুরিটি স্টেজ থেকে যদি কোনো কারণে অসমর্থ হয় তাহলে সেটা কিন্তু ডিক্লাইন স্টেজে চলে যায়, ডিক্লাইন স্টেজে চলে যাবে। বলা হচ্ছে although the companies will generate attempt to keep the product alive in the maturity stage as long as possible, decline for every product is inventable। যতই চেষ্টা করুক বাট প্রোডাক্টের ডিক্লাইন স্টেজ অবশ্যই আছে। ইন দা, যিনি প্রথম এই ধরনের হ্যাজেক বানাইছিল, হ্যাজেক বাতি দেখেছো না তোমরা, হারিকেন, তারা কি কম চেষ্টা করেছে টিকে থাকার মার্কেটে? তাদের প্রোডাক্টের আর কি গুণগত উন্নয়ন করবে তারা, কিন্তু চলে গেছে। So in the decline stage, products sales drop significantly and consumer behavior changes as there's less demand for the product. The company's product loses more and more market share and the competition trends to the sales deteriorate. Marketing in the decline stage in often minimum। স্যার একটা কথা ছিল স্যার। বলো স্যার, ওই যে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েছেন স্যার, ওইখানে তো আমার রোলটা নাই স্যার, আমার আইডি নাই তো। গুগল ক্লাসরুম ভালো করে পড়বেন, ক্লাসের মাঝখানে এই ধরনের ইস্যু বুঝলাম না। আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনার হয়তো এই সেকশনে নাই,
আপনার আমার রেজিস্ট্রেশন কোন স্যার সেকশনে সেটা সি আপনি সেকশনে ভালো করে, রেজিস্ট্রেশন করা স্যার। তাহলে কেন থাকবে না? আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি পরে দেখবো। জি স্যার, আসসালামু আমি তো আলাইকুম। গুগল ক্লাসরুমে পোস্ট করেছি অলরেডি, আপনারা তো গুগল ক্লাসরুমে পোস্ট দেখেন না। ওকে, সো যখন মার্কেট ইন দ্য ডিক্লাইন স্টেজে যাবে আর অফেন মিনিমাল এর টার্গেটে লোয়াল কাস্টমার স্যার অ্যাটেন্ডেন্স তো দেওয়া যায় না স্যার, মিস্টেক দিতেছে স্যার। প্রবলেম ভাই, অ্যাটেন্ডেন্স কি সমস্যা? স্যার কি problem? দিতেছে যে কিসের মিস্টেক? দেওয়া যাচ্ছে তো, দিলাম মাত্র। Attendance is not a big issue, please. Okay, আবার ট্রাই করেন। ওকে স্যার। দেখো তাহলে কি হচ্ছে, এই যে ডিক্লাইন স্টেজে আমাদের কিন্তু এটি আর বেচা বিক্রি হয় না, আস্তে আস্তে প্রোডাক্টটা কি হয়, মার্কেট থেকে আউট হয়ে যায়। ইভেনচুয়ালি দ্য প্রোডাক্ট উইল রিটায়ার্ড ইন দ্য মার্কেট এন্ড আনলেস দে এবল টু। ফর এক্সাম্পল যেমন টাইপরাইটার, টেলিগ্রামস, ঠিক আছে, মার্কস আর ডিপ ইন দ্য ডিক্লাইন স্টেজ। আমরা যদি এই দুটো উদাহরণ নেই, যে এরা অলরেডি ডিক্লাইন স্টেজে আছে, ঠিক আছে। সো এটার বৈশিষ্ট্যগুলো কিরকম? সেলস নাই, ডিক্লাইনিং স্টেজে, আগে যা বিক্রি হতো, কস্ট লো কস্ট পার কাস্টমার, প্রফিট খুব ডিক্লাইন করা শুরু করবে, রিডিউস এক্সপেন্ডিচার আর মিল্ক দ্য ব্র্যান্ড, মানুষ এটার নিবে না। প্রোডাক্ট ফেস আউট উইথ আইটেমস, কাট প্রাইস যতই তুমি দাও ও আর গো সিলেক্টিভ এন্ড অ্যাডভার্টাইজিং দেওয়ার ফলে কোনো লাভ হয় না। এটি হচ্ছে ডিক্লাইন স্টেজের বৈশিষ্ট্য। সো আমরা এই যে চারটা স্টেজ দেখলাম, যে কোনো নতুন অথবা পুরাতন প্রোডাক্টের জন্য টিকে থাকতে হলে এই চারটা স্টেজ অতিক্রম করে এসে ম্যাচিউরিটি স্টেজে থাকতে হবে, এবং ম্যাচিউরিটি স্টেজটাকে যত দীর্ঘ করা যায় এবং যতভাবে ধরে রাখা যায়, টিকে থাকা যায়, সে প্রচেষ্টা করতে হবে। ওকে, চলো কিছু ক্লাসিক এক্সাম্পল দেখে নিই আমরা। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি টাইপরাইটারের। এই যে টাইপরাইটার কোম্পানি, এটি কিন্তু এখন কম্পিউটারে পরিবর্তন হয়েছে, কম্পিউটার থেকে ল্যাপটপে পরিবর্তিত হয়েছে, ঠিক আছে। বলা হচ্ছে a classic example of the scope of product life cycle is typewriter. When first introduced in late 19th century, typewriters grew in popularity as a technology that improved the case of efficiency in writing. However, new electric technology like computer, laptop, and even a smartphone have quickly replaced typewriter and causing the revenue and demand drop off. চলে গেল, টাইপরাইটার আসলো, এইগুলো ডেভেলপমেন্টের কারণে চলে গেল, and overtaken by the likes of the companies like Microsoft, typewriter could be the considered fairy tale and that decline phase with minimal sales. Now the modern and almost exclusively use of desktop computer, laptop, এটা তাহলে কি হলো, এইগুলো দিয়ে রিপ্লেস হয়ে গেল। তাহলে এই টাইপরাইটারের লাইফ সাইকেল যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কি আসবে? একইভাবে ইন্ট্রোডাকশন স্টেজ, গ্রোথ স্টেজ, ম্যাচুরিটি স্টেজ এন্ড ডিক্লাইন স্টেজ। তার এক একটার জন্য এক একটা দায়ী হবে। যেমন এটার জন্য দায়ী স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপস, ডেস্কটপস। ওকে, ইউজেস অফ পিএলসি অ্যানালাইসিস। এখন এই যে পিএলসিটা আমরা পড়লাম, এই পিএলসিটার কি আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। তুমি যখন একজন জেনারেল ম্যানেজার বা এরকম অপারেটিং অর্থাৎ হাই বড় পোস্টে বসবা, তোমার ডিসিশনে যখন প্রোডাক্ট এগুলো হবে, তখন তোমাকে অবশ্যই পিএলসি অ্যানালাইসিস করতে হবে। তোমাকে যদি আজকে বলা হয় তুমি বাংলাদেশের কোকা কোলা ব্র্যান্ড ম্যানেজার বা ম্যানেজার, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, বাংলাদেশে কিভাবে ব্র্যান্ডিং করলে কোকা কোলা টিকে থাকতে পারবে, ঠিক আছে। ওকে, যে conducting the PLC analysis can help the companies determine the product servicing the market target for efficiency of, অর্থাৎ PLC analysis মার্কেটে টিকে থাকতে সাহায্য করছে। by examining their product relation of the market whole, their competitors sales and expenses, company decide how to pivot develop in their product for longevity in the marketplace. যখন তুমি এই সমস্ত অ্যানালাইসিস করছো, তখন কিন্তু তুমি এটা জানতে পারছো যে কি তোমার মার্কেটে উইক পয়েন্ট কোথায়, তোমার কম্পিটিটররা কি করছে। হ্যাঁ, এক্সামিন দেয়ার প্রোডাক্টস এন্ড লাইফ সাইকেল, স্পেশালি দ্য পেইং অ্যাটেনশন টু দ্য প্রোডাক্টস। অর্থাৎ একইভাবে তোমার প্রোডাক্টের লাইফ সাইকেল, একইভাবে তোমার যে কম্পিটিটররা আছে তাদের প্রোডাক্টের লাইফ সাইকেল অ্যানালাইসিস করে কিন্তু তোমাকে ডিসিশন নিতে হচ্ছে, ঠিক আছে। সো লাইফ সাইকেল অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের মার্কেটে প্রোডাক্ট টিকিয়ে রাখার জন্য। ওকে,
এইগুলো গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে কথাবার্তা। এখন বাজারে তুমি যদি একটা নতুন প্রোডাক্ট আনতে চাও এই মুহূর্তে, তাহলে তোমার কি করা উচিত বা কিভাবে কাজ করা উচিত? এখানে বলা হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজেস বিফোর দ্য লাইফ সাইকেল বিগিনস। তো ডেভেলপমেন্ট নতুন একটা প্রোডাক্ট যখন তুমি মার্কেটে আনতে চাইবে, সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হবে। যেমন রিভিউইং ডিমান্ড ফর দ্য প্রোডাক্টস। তুমি যে বাজারে নতুন প্রোডাক্টটা আনবা, সেই প্রোডাক্টের ডিমান্ডটা কিরকম হবে বা মার্কেটে এই ডিমান্ডটা আছে কিনা, অর্থাৎ মার্কেট অ্যানালাইসিস যাকে বলে। তুমি একটা ব্যবসা করতে গেলেও কিন্তু মার্কেট অ্যানালাইসিস করো। অ্যাসেসিং দ্য ব্র্যান্ড অফ পারসেপশন, হ্যাঁ, যে ব্র্যান্ডের কোনো